নিজের অভিষেক অনুষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকার ঘোষণায় ক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের। সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা নেই বলছে হোয়াইট হাউস। দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। বুধবার দলের বৈঠকের আগেই আসতে পারে ঘোষণা, খবর গণমাধ্যমের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। নিজের অভিষেক অনুষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকার ঘোষণায় আপত্তি জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে 1 মাস পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এই মাসেই মার্কিন মসনদে বসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী 20 জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। যদিও বিতর্ক শুরু হয়েছে অন্য ইস্যুতে। গেল মাসে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। তার মৃত্যুতে 30 দিন মার্কিন পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন জো বাইডেন। এই 1 মাসের মধ্যেই পড়েছে ট্রাম্পের শপথ গ্রহণের দিন। আর তাই নিজের অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিপাবলিকান এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আপত্তি জানিয়ে ট্রাম্প লেখেন, তার শপথ অনুষ্ঠানের দিন পতাকা অর্ধনমিত থাকার বিষয়টি নিয়ে ডেমোক্রেটরা আনন্দিত। তবে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করার সত্ত্বেও পতাকা অর্ধনমিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পতাকা অর্ধনমিত রাখার রীতি পালন করা হয়। গেল 5 নভেম্বর মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক জয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে যাচ্ছেন তিনি। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। 14 মাস পর ইউরোপের দেশগুলোতে সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে গ্যাসের দাম। ইউক্রেন রাশিয়ার মধ্যে গ্যাস সরবরাহ চুক্তি নবায়ন না হওয়ায় এর প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়া স্লোভাকিয়া ও পোল্যান্ড জানাচ্ছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। এই সংকট সমাধানে জার্মানির আইন প্রণেতাদের পরামর্শ, নর্ড স্ট্রিম পাইপলাইন পুনরায় চালু করতে হবে। গেল বুধবার রাশিয়া ইউক্রেনের মধ্যে 5 বছরের গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 2023 সালের অক্টোবরের পর চলতি বছর ইউরোপের বাজারে গ্যাসের দাম সর্বোচ্চে পৌঁছেছে। এতে ইউরোপীয় ইউনিয়নের সব দেশই কম বেশি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে স্লোভাকিয়া ও পোল্যান্ড। একই দিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানান, সম্প্রতি উচ্চমূল্যে গ্যাস ও বিদ্যুৎ কিনে মাশুল গুনতে হচ্ছে তার দেশের নাগরিকদের। ইইউ জোটের বড় দেশগুলোর সমালোচনা করে তিনি দাবি করেন, তারা ছোট দেশগুলোকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ হাসিলে কেবল ভূরাজনৈতিক লক্ষ্যকেই গুরুত্ব দিচ্ছে। এদিকে গ্যাস চুক্তি নবায়ন না করায় স্লোভাকিয়ার কাছে হুমকির মুখে পড়তে পারে ইউক্রেন, কারণ দেশটিতে বিদ্যুৎ সরবরাহ না করার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে স্লোভাকিয়া। সেই সঙ্গে তাদের দেশে থাকা ইউক্রেনীয় নাগরিকদের সাহায্য না করার কথাও বলছে দেশটি। এই ঘোষণা আসতে পারে আগামী মঙ্গলবার। অন্যদিকে নিজেদের ঝুঁকি জানা সত্ত্বেও পোল্যান্ড বলছে, ইউক্রেনের বিদ্যুৎ সংকটে ঢাল হয়ে দাঁড়াতে চায় তারা। সম্প্রতি সমস্যা সমাধানে বিকল্প হিসেবে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন পুনরায় চালু করার পরামর্শ দিয়েছেন জার্মানির বামপন্থী নেতা সেভিম ডাগডেলেন। একই তাগিদ দিয়েছেন দেশটির আইন প্রণেতারাও। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। মার্কিন ধনকুবের ইলন মাস্ক এক সময় H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে ছিলেন, আর এখন তিনি দেশটিরই বৈধ নাগরিক। তার জন্ম আদতে দক্ষিণ আফ্রিকায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রথম মেয়াদে H-1B ভিসা সীমিত করার ঘোষণা দিলেও তা থেকে সরে আসার অন্যতম আস্থাভাজন ইলন মাস্কের সঙ্গে সুরে সুর মিলিয়ে এই ভিসার সাফাই গেয়েছেন। আর এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে দেশটির রাজনীতিতে। এবার ট্রাম্পকে একহাত নিচ্ছেন তারা। প্রশ্ন তুলছেন, H-1B ভিসা প্রতিভার মূল্যায়ন না মার্কিনদের বেতন কমানোর ফন্দি। H-1B ভিসা কি, এর আবেদন প্রক্রিয়া কি, নতুন করে H-1B বিতর্কের শুরু হলো কিভাবে, তা নিয়ে এবারের প্রতিবেদন। In Erie, Pennsylvania, with the workers.
H-1B ভিসা হলো একটি অস্থায়ী মার্কিন কাজের ভিসা, যেটির মাধ্যমে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ দিতে পারে। তথ্য প্রযুক্তি, প্রকৌশল, অর্থ এবং ওষুধের মতো খাতে বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি পেশাদার কর্মীদের নিয়োগের অনুমতি দেয় এই ভিসা। H-1B ভিসা প্রাথমিকভাবে 3 বছরের জন্য দেয়া হয়। এটি সর্বোচ্চ 6 বছর পর্যন্ত বাড়ানো যায়। আবার বিশেষ ক্ষেত্রে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থান, আবার গ্রিন কার্ড বা যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বের সুযোগও পাওয়ারও সম্ভাবনা থাকে H-1B ভিসার মাধ্যমে। যেমন একটু আগেই বললাম, একসময় এই ভিসাতেই যুক্তরাষ্ট্রে ছিলেন ধনকুবের ও টেসলা প্রধান ইলন মাস্ক। প্রতি বছর মার্কিন সরকার 65,000 H-1B ভিসা ইস্যু করে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া আরও 20,000 শিক্ষার্থীর জন্য এই ভিসার সুযোগ রাখা হয়েছে। সাধারণত H-1B ভিসার আবেদনের জন্য প্রার্থীদের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS অনলাইনে নিবন্ধন করতে হয়। আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে জয়ীদের নির্বাচন করা হয়। লটারিতে জেতার পর স্পন্সরকারী নিয়োগকর্তার মাধ্যমে ভিসা প্রক্রিয়া এগিয়ে নিতে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হয়। প্রোগ্রামটি মূলত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মাঝে বিশেষভাবে জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার দক্ষ কর্মী নিয়োগের জন্য এই ভিসা প্রক্রিয়া ব্যবহার করে তারা। বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার অন্যতম মাধ্যমেই ভিসা। 2024 সালেও ইলন মাস্কের টেক জায়ান্ট টেসলায় 724 জন কর্মী এই ভিসায় কাজ পেয়েছেন। H-1B ভিসা কর্মসূচি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্কের অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। H-1B ভিসার কারণে ব্যবসা কাজ মার্কিনদের বদলে কম মজুরির বিদেশি কর্মীদের দখলে চলে যাচ্ছে এমন যুক্তি দেখিয়ে ক্ষমতার প্রথম মেয়াদে এই ভিসা কর্মসূচির বিপক্ষে অবস্থান নেন ডোনাল্ড ট্রাম্প। 2020 সালে এই প্রোগ্রামে কিছু কঠোর বিধিনিষেধও আরোপ করেন তৎকালীন ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ট্রাম্পের প্রশাসনে ভারতীয় মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা শ্রীরাম কৃষ্ণাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সমালোচনা করেন ডানপন্থী নেত্রী লরা লুমার। কৃষ্ণা দক্ষ অভিবাসী কর্মীদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পক্ষে। এছাড়া নতুন প্রশাসনে ইলন মাস্ক এবং ভারতীয় আমেরিকান উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে সরকারের দক্ষতা উন্নয়ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। রামাস্বামী সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি গড়পড়তা মানকে উৎসাহিত করছে। নতুন প্রজন্মকে আবারও কঠোর পরিশ্রম ও মেধার উপর জোর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর এতেই শুরু হয় তুমুল সমালোচনা। একসময় বিরোধিতা করা ট্রাম্প বর্তমানে এই ভিসা কর্মসূচির পক্ষে অবস্থান নিলেও বিরোধ দেখা দিয়েছে তার ঘনিষ্ঠ সমর্থকদের মাঝে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হঠাৎ করে এই ভিসার পক্ষে মতামত দেয়ায় ক্ষোভে ফুঁসছেন কট্টর ডানপন্থীরা, যারা অভিবাসনের বিপক্ষে। ট্রাম্প সমর্থকদের অনেকে মার্কিন শ্রমিকদের জন্য এই ভিসাকে একটি বোঝা হিসেবে দেখছেন। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে ইলন মাস্ক H-1B ভিসার পক্ষে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক বলেন, H-1B ভিসা নিয়ে তিনি যুদ্ধ করতে প্রস্তুত। এ কারণেই তিনি যুক্তরাষ্ট্রে আছেন এবং এর মাধ্যমে স্পেসএক্স, টেসলার মতো শত শত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। দক্ষ কর্মী ভিসা H-1B নিয়ে বিতর্কেও মাস্কের সঙ্গে সুর মিলিয়েছেন ট্রাম্পও। বলেন, তিনি সবসময় H-1B ভিসা পছন্দ করেন, তিনি সবসময় এই ভিসার পক্ষেই ছিলেন। অথচ যেমনটা বললাম, ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় H-1B ভিসা সীমিত করার উদ্যোগ নিয়েছিলেন। ট্রাম্পের এমন বক্তব্যের পর আরও ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধীরা। তারা সমালোচনা করে বলছেন, এই ভিসায় কর্মীদের বেতন বাৎসরিক $2 লাখ বা তারও কম। এই নিয়োগ প্রতিভাবানদের মূল্যায়ন নয়, বরং মার্কিন কর্মীদের বেতন কমিয়ে রাখার একটি ফন্দি। ট্রাম্পের মিত্র ও আস্থাভাজন স্টিভ ব্যানন এই H-1B ভিসা সমর্থনের জন্য ইলন মাস্কের সমালোচনা করেছেন। সেই সঙ্গে অভিবাসনকে পশ্চিমা সভ্যতার জন্য একটি হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। H-1B ভিসা শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের জন্য বেশ কিছু সুবিধা দেয়। মার্কিন নাগরিকদের সমান বেতন ও কাজের পরিবেশ পান নিয়োগ পাওয়া কর্মীরা। প্রয়োজনীয় লাইসেন্স বা পারমিটের জন্য কর্মীদের অনেক সময় অপেক্ষা করতে হয়। এক্ষেত্রে নিয়োগকর্তারা কোনো কারণে কাজে নিয়োগ দিতে বিলম্ব করলে শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হয়। নিয়োগকারীরা এই ভিসা প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের প্রতিভাধরদের নিজেদের করে নেয়ার সুযোগ পায়। কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনটি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেল। কবে এ ঘোষণা দিতে পারেন সে বিষয়ে কিছু জানা গেলেও ধারণা করা হচ্ছে বুধবার দলের জাতীয় সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন ট্রুডো। সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। বুধবার লেবার পার্টির জাতীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। এর আগেই দলের শীর্ষ পদ থেকে জাস্টিন ট্রুডোর সরে দাঁড়ানোর সিদ্ধান্তের খবর প্রকাশিত হলো। দেখছেন আন্তর্জাতিক সময়। শিগগিরই অস্ট্রিয়ার পিপলস পার্টির প্রধান ও চ্যান্সেলর দুই পদ থেকেই পদত্যাগ করবেন কার্ল নেহেমার। জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সম্মত না হয় এ ঘোষণা দেন তিনি। জোট সরকার গঠনের আলোচনায় থাকা নিওস নামের আরেকটি দল শুক্রবার সরে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন রক্ষণশীলরা ডানপন্থীদের সঙ্গে আলোচনায় বসতে পারে, আর না হলে নতুন করে নির্বাচন দিতে হবে। গেল বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে ডানপন্থী রাজনৈতিক দল ফ্রিডম পার্টি ভূমিধস জয় পায়। দলটি প্রায় 29% ভোট পায়। কনজারভেটিভ পিপলস পার্টি ভোট পায় 26.3%, আর 21% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকে সোশ্যাল ডেমোক্র্যাটরা। আর বাকি রাজনৈতিক দলগুলো ফ্রিডম পার্টির নেতা হারবার্ট কিকলের সঙ্গে জোট সরকার গঠনের বিষয়টি নাকচ করে। এরপরই দেশটির চ্যান্সেলর কার্ল নেহ্যামারের থেকে ঘোষণা আসে তিনি পিপলস পার্টির প্রধান ও চ্যান্সেলর দুই পদ থেকেই করবেন পদত্যাগ। জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সম্মত না হওয়ায় এ ঘোষণা দেন তিনি। জোট সরকার গঠনের আলোচনায় থাকা নিওস নামের আরেকটি দল শুক্রবার সরে দাঁড়ায়। বিশ্লেষকরা মনে করছেন রক্ষণশীলরা ডানপন্থীদের সঙ্গে আলোচনায় বসতে পারে, আর না হলে নতুন করে নির্বাচন দিতে হবে। ফ্রিডম পার্টিকে রাশিয়ার প্রতি বন্ধুভাবাপন্ন বলে মনে করা হয়। এর আগে দলটি ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিয়েছে। দলটি নতুন নির্বাচনের পক্ষে। জনমত জরিপের তথ্য, সেপ্টেম্বর থেকে দলটির জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফ্রিডম পার্টি জানায় নির্বাচনের পরবর্তী সময়ে জোট গড়ার আলোচনায় 3 মাস ইতোমধ্যে নষ্ট হয়েছে। অভিবাসীদের আইনি বিষয়ে কঠোর অবস্থানের পক্ষে ফ্রিডম পার্টি। অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনায়ও আসেন তারা। এর আগে দলটির নেতা হারবার্ট কিকল দেশবাসীর নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য অস্ট্রীয় দুর্গ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। কুয়েতে কৃষিতে সফলতার মুখ দেখছেন অনেক প্রবাসী বাংলাদেশি। অনেকে পুরাতন পেশা পরিবর্তন করে যোগ দিচ্ছেন কৃষি পণ্য উৎপাদনের কাজে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের খাদ্য নিরাপত্তার জন্য বিদেশি কৃষি পণ্যের উপর নির্ভরতা রয়েছে। দেশটির প্রায় 90% কৃষি পণ্য আমদানি নির্ভরশীল। প্রতিবেশী সৌদি আরব, সিরিয়া, লেবানন, জর্দান, মিশর, ইরান সহ বিভিন্ন দেশ থেকে কৃষি পণ্য আমদানি করা হয়। দেশটিতে কৃষি পণ্যের চাহিদা পূরণের জন্য স্থানীয় উৎপাদন খুবই সীমিত। কুয়েতের কৃষিকাজে জড়িত হয়েছেন অনেক বাংলাদেশি। কেউ মাসিক বেতনে বিভিন্ন কৃষি ফার্মে কাজ করেন, আবার কেউ দেশটির নাগরিকদের কাছ থেকে জমি বর্গা নিয়ে কৃষি পণ্য উৎপাদন করে নিজের ভাগ্য পরিবর্তন। সবই হয় বাংলাদেশে, টমেটো, ফিশ, মরিচ, সব বাংলাদেশে যা আছে, কবি, সিম, লাউ। দেশে আমি কাজ করছিলাম, দেশে আমি শ্বাস করছিলাম, মানে গ্রীষ্ম করছিলাম। আছে মোটামুটি আমার তো খুব ভালো লাগে। আমি দীর্ঘ 16 বছর সিটি এলাকায় কাজ করছি, তো এখন 4 বছর যাবত এখানে নিছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার 5-6 জন আমার আন্ডারে কাজ করে। এগুলা সবজি ফলাইয়া মার্কেটে নেই। আধুনিক কৃষি প্রযুক্তি এবং উন্নত সেচ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে কুয়েতের কৃষিখাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। টিউলিপ সিদ্দিকের পর এবার তার বোন আজমিনা সিদ্দিকের নামে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের গণমাধ্যমে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সানডে টাইমস ও দ্য টেলিগ্রাফ। এতে বলা হয় 2009 সালে মঈন গনি নামে বাংলাদেশি এক আইনজীবী লন্ডনের হ্যাম্পস্টেডের একটি ফ্ল্যাট আজমিনার নামে হস্তান্তর করেছিলেন। পরে টিউলিপ কিছু সময়ের জন্য ওই ফ্ল্যাটে বসবাস করেন। এর আগে শুক্রবার ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার দাবি করা হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হলো 3 রাজার প্যারেড অনুষ্ঠান। জমকালো এই আয়োজন দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। উৎসবটিতে বাইবেলের গল্প তুলে ধরা হয়।
নিজেদের বহর নিয়ে প্রবেশ করছেন রাজা। একজন দুজন নয়, বরং পরপর 3 জন অংশগ্রহণ করেন বর্ণিল শোভাযাত্রায়। উৎসব উপলক্ষে আলোকিত করা হয়েছে চারিদিক। স্থানীয় সময় রোববার স্পেনের রাজধানী মাদ্রিদ রঙিন আলো ও আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে। 3 রাজা মেলচিওর, গ্যাসপার ও বালথাজারকে দেখতে ভিড় করেন উচ্ছ্বসিত হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক। চমৎকার কিছু কাল্পনিক অবয়বের দেখা মেলে বাৎসরিক প্যারেডটিতে। উৎসবটি দেখতে আসা বাসিন্দাদের ভেতর সবচেয়ে উচ্ছ্বসিত দেখা যায় শিশুদেরকে। 3 রাজা প্যারেডে অংশগ্রহণ করার পাশাপাশি শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেন, যা পরিবেশকে আরও আনন্দদায়ক করে তোলে। ঐতিহ্যবাহী কিছু নৃত্য পরিবেশনও করতে দেখা যায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। বিশেষ এই উৎসবটিতে বাইবেলের গল্পকে তুলে ধরা হয়। মাদ্রিদে শোভাযাত্রাটি 3 কিলোমিটার পথ ধরে চলে বলে জানায় আয়োজকরা। লাতিন আমেরিকাতেও এই প্রথাটি পালন করা হয়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। চীনের হারবিনে পালিত হয়েছে বার্ষিক বরফ উৎসব। বরফের তৈরি বিশালাকার ভাস্কর্যের পাশাপাশি ছিল আলোকসজ্জা, আতশবাজি ও আইসলাইড। মনোমুগ্ধকর এই আয়োজন নজর কেড়েছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্থানটিতে আগত পর্যটকদেরও। বরফের বিশাল ভাস্কর্যের ভেতর নানা রঙের আলো। মনোমুগ্ধকর এ দৃশ্য চীনের বরফ শহর খ্যাত হারবিনের। বরফের ভাস্কর্য, আলোকসজ্জা, আতশবাজি ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর দেশটিতে পালিত হয় বরফ উৎসব, যার এবারের থিম শেয়ার ড্রিমস অব আইস অ্যান্ড স্নো, ইউনাইটেড হার্ট ইন এশিয়া। স্থানীয় সময় রোববার আয়োজিত এবারের আয়োজনে ছিল 500 মিটার লম্বা জনপ্রিয় বরফের স্লাইডও। মাইনাসের ঘরে তাপমাত্রা থাকা সত্ত্বেও বরফের তৈরি এই ওয়ান্ডারল্যান্ডে এসেছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের পর্যটকরাও। এবারের আয়োজনের পরিধি অন্যান্য বছরকে ছাড়িয়ে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। পুরো এলাকা জুড়ে ব্যবহার করা হয়েছে 3 লাখ কিউবিক মিটার বরফ। এটা অসাধারণ একটি অভিজ্ঞতা। যারা বরফের এই ভাস্কর্যগুলো তৈরি করেছেন, আমি মনে করি তারা শিল্পী। নিশ্চয়ই তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি ঠান্ডা সহ্য করতে পারি না। আমি তাদের ত্যাগের প্রশংসা করি। চীনের জনপ্রিয় এই উৎসবটি শুরু হয় 1983 সালে। প্রথম দিকে উৎসবটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে নজর কাড়তে শুরু করে বিশ্বের অন্যান্য প্রান্তের বাসিন্দাদেরও। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। বুধবার দলের বৈঠকের আগে আসতে পারে ঘোষণা, খবর গণমাধ্যমের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।